আর এবার আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রীর সভার 10 দিনের মাথায় সিঙ্গুরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি বিজেপিকে নিশানা করলেন তিনি বলছেন অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু কথা রাখে না, আমি কিন্তু কথা রাখি। সিঙ্গুরের জন্য জীবন বাজি রেখেছিলাম, কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছি, তোমরা কি করেছো? বাংলায় বিজেপিকে ঢুকতে দেব না। সিঙ্গুরের সভায় গিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করেছেন। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে কি বলেছেন আমি পরপর আপনাদের সামনে রাখবো। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর বিরোধী দলনেতা, তারপর আমি আলোচনায় ফিরছি। দেখুন, অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব, সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই আমি কথা রাখি 100%। সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন আমিকে মাথায় ট্রিগার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করল। আমি ব্যাডেনকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথায়। ব্যাডেনের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গুড এমের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুড এম ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা এই 15 বছরে। দেখুন, সিঙ্গুরে শিল্প হলে নিঃসন্দেহে সিঙ্গুরের আর্থসামাজিক তো বটেই, সার্বিকভাবে তাকে কেন্দ্র করে একেবারে মানচিত্রে একটা আমূল পরিবর্তন আসতো। কিন্তু সিঙ্গুরের আজকের ছবিটা কি, আমি এইখানে আপনাদের সামনে একবার শুরুতে রাখবো। সিঙ্গুরের আজকের ছবিটা এই হচ্ছে পরিস্থিতি, যে 1000 একর জমি, তার উপরে শিল্প তো হয়নি, বেশিরভাগ জমিতে চাষের অযোগ্য, মানে কোনো চাষ হচ্ছে না। আমি এই অবস্থায় একাধিকবার আপনাদের সামনে তুলে ধরেছি যে সিঙ্গুরের এই জমিতে শুধু শুয়োর আর শেয়াল চড়ে বেড়াচ্ছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে শুরুতেই আসতে চাইবো। 10 দিন আগে প্রধানমন্ত্রী গিয়ে সিঙ্গুরে শিল্পের কোনো আশ্বাস দেননি, কার্যত হতাশ করেছেন। আজকে 40 মিনিটের যে দীর্ঘ ভাষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, শিল্পের কোনো দিশাকে আপনি খুঁজে পেলেন বিশ্বনাথ দা? দেখো, শিল্পের ভাবনা নিয়ে তো দুটো রাজনৈতিক দলই যায়নি। সত্যি বলতে কি, নরেন্দ্র মোদীর যে সভা ছিল সেখানেও তিনি রাজ্যে ক্ষমতা দখলের জন্য সিঙ্গুরটাকে হাতিয়ার করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো 15 বছরের প্রতিশ্রুতি রাখেননি। তিনি শিল্পে ভরিয়ে দিবেন বলেছিলেন এক সময়, এবং তারপরেও অর্থাৎ যখন ডিনামাইট দিয়ে কারখানা ভেঙে দেওয়া হলো, তারপরে উনি একাধিকবার গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেখানে কত শিল্প তিনি আনবেন। কোনো কথাই রাখেননি, কেউই কথা রাখেনি। কিন্তু রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন, মোদী রাজনীতি করছেন। ফলে আমাদের বেকাররা বেকার থাকবে, আমাদের বেকাররা অন্য রাজ্যে পানি দিবে, পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরতে হবে তাদেরকে। এবং এটা তো অস্বীকার করার উপায় নেই যে পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা, একটা কারখানা 80% হয়ে যাওয়ার পরে যেভাবে মানে ধ্বংসাত্মক বিরোধী রাজনীতির জন্য সেই কারখানা বন্ধ হয়ে কারখানার মালিক সেটা ছেড়ে দিতে বাধ্য হন,
এবং তারপরে সেটা ডলোমাইট দিয়ে ডিনামাইট দিয়ে ভেঙে দেওয়া হয়, এটা পৃথিবীর ইতিহাসে তুমি শিল্পায়নের কনটেক্সটে বলো, শিল্পায়ন বিরোধী জায়গা থেকে বলো, এরকম ঘটনা নেই। এবং একই সাথে তোমাকে বলতে চাই যে মানে এটা রাজনীতির জায়গা তুমি যদি দেখো, এখন যেখানে শিল্পের মানে কারখানা তৈরি হওয়ার কথা ছিল, সেখানে এখন রাজনীতির সভা হয়। মানে এর থেকে আর দুর্ভাগ্য হতে কি হতে পারে? যেখানে শিল্প দুয়াতে লোক কাজ পাওয়ার কথা ছিল, যেখানে অল্প বয়সী ছেলে মেয়েদের কাজ পাওয়ার কথা ছিল, সেখানে এখন মানে তৃণমূল কংগ্রেস বিজেপির পতাকা উঠে বা সিপিএম এর পতাকা উঠে, রাজনৈতিক দলের পতাকা উঠে, সেখানে মানুষের কাজ, যেখানে কাজ পাওয়ার কথা ছিল, সেখানে এখন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সভা সমিতি করে বেড়ান। এই বিজেপিকে নিয়ে এত বিষাদগার করছেন যে বিজেপিকে ঢুকতে দিব না। 1998 সালে দল তৈরি করে 97 সালে থেকেই আপনি বিজেপির সাথে গাঁটছড়া বেঁধেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা বিজেপিকে এনেছে, এটা যে কোনো রাজনীতির চর্চাকারী অস্বীকার করার কোনো জায়গা নেই। 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি একসাথে নির্বাচনী আঘাত করেছে। এখনো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় তুমি দেওয়াল পাবে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা বিজেপিকে এনেছে, এটা বাস্তব, এটা বাস্তব। আপনি বিজেপিকে ঢুকতে দিবেন না, ইতিমধ্যে ঢুকে তারা বিরোধী দলের আসনে বসেছে। তারা ক্ষমতা দখল করবে কি করবে না সেটা আরেকটা এপিসোড, কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে আপনি বিজেপিকে এনেছেন এবং ধর্মের ভিত্তি রাজনীতি আপনি শুরু করেছেন। তার মানে প্রদীপ্তদা, বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন, না হয়েছে সিঙ্গুরে কৃষি, না হয়েছে সিঙ্গুরে শিল্প, সিঙ্গুরে যেটা হয়েছে নিখাদ রাজনীতি, এবং এখনো যেটা হচ্ছে সেটাও একই রাজনীতি হচ্ছে। সিঙ্গুরবাসী শুধু এই রাজনীতির স্বার্থে ব্যবহৃত হয়ে চলেছেন বছরের পর বছর। না, পৃথিবীর এমন একটা বিরলতম ঘটনা যে একটা 80% তৈরি হওয়া কারখানা চলে গেল, ডাইনামাইট দিয়ে ভেঙে গেল, তারপর সুপ্রিম কোর্ট বিরলতম রায় দিল যে মানুষের জমি অধিগ্রহণ হয়েছে, অন্যায়ভাবে হয়েছে, ফেরত দিতে হবে। বিরলতম সুপ্রিম কোর্ট বিরলতম রায় দিল। স্যার থামুন, আপনার সময় চুপচাপ ছিল না। স্যার থামুন, প্লিজ স্যার, আমি আপনাকে স্যার বলে বলছি, থামবেন বিশ্বনাথ, আমি শুনিনি প্রদীপ্তদার বক্তব্যটা শুনিনি। আপনার সময় কিন্তু বলিনি, এত উত্তেজিত হবেন না, প্রেসার বেড়ে যাবে। এক সেকেন্ড প্রদীপ্তদা বলেনি, প্লিজ থামুন, প্লিজ। উনি কি থেমেছেন? না না প্রদীপ্তদা, মূল না না, আমি প্রদীপ্তদা তোমার কাছে আসছি। আমি বলছি প্রদীপ্তদা, নিঃসন্দেহে প্রদীপ্তদা, সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই জমির ইউটিলিটি কি? ইউটিলিটি নিয়ে কথা তো বলবো যখন বিশ্বনাথ স্যার থামবেন। বিশ্বনাথ স্যার যদি না থামেন, উনি বলছেন যে বাংলাদেশ কিন্তু ভারী মুশকিল। আমি থামাচ্ছি বিশ্বনাথ দাকে। আপনি তো গণতন্ত্রের কথা বলেন, একটু থামুন না। আমি খুব পরিষ্কার ভাবে বলছি, পরিযায়ী শ্রমিক নিয়ে তথ্য নিরাজ কুমারের তথ্য স্যার পড়ে নেবেন। নিরাজ কুমারের তথ্য আমার পড়তে হবে না, ভারত সরকার পেশ করেছে 2024 সালে। আমি পরিষ্কার কথা বলছি যে বলছে ইন্ডাস্ট্রি নেই। এই যে বন্দে ভারত নিয়ে এত 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 প্রচার করা হচ্ছে, সেই বন্দে ভারতে রেলের সঙ্গে কন্ট্যাক্ট করলো না এই টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। এই টিটাগড় সিস্টেম লিমিটেড 24,000 কোটি টাকার কন্ট্রাক্ট পেল এই উত্তরপাড়ায়। 80টা বন্দে ভারত আসছে, পর তথ্য দিয়ে যেতে পারি। প্রদীপ্তদা, তুমি আমাকে এই তথ্যটা দাও যে সিঙ্গুরে একটা ভারী শিল্প হওয়ার কথা ছিল, যে ভারী শিল্পকে ঘিরে একাধিক অনুসারী শিল্প হওয়ার কথা ছিল, যেখানকার ইকোনমি বদলে যেত। সুপ্রিম কোর্টের কাছে চ্যালেঞ্জ করো না যে কেন আমি বলছি তুমি ফিরিয়ে দিয়েছো তো, কিন্তু তারপর সেই জমিতে কত শতাংশ জমিতে কৃষি কাজ হচ্ছে? সুপ্রিম কোর্ট উত্তর দেবে, আমি উত্তর দেবো শিল্প হয়েছে কিনা, আমি উত্তর দেবো শিল্প হয়েছে কিনা, আমি সেই উত্তরটাই দিচ্ছি। আমার উত্তর ছিল যে 24,000। তুমি আমাকে ভারী শিল্প দাও না, পরিসংখ্যান দাও না, তুমি শুনবে তো, শুনবে তো। হ্যাঁ তুমি দাও, বেশ তুমি দাও। 24,000 কোটি টাকা দিয়ে তার টিটাগড় রেল সিস্টেম লিমিটেড, যাদের 2011 সালের আগে একটা কোম্পানি, একটা ঘর ছিল, এখন 3টে করেছে, উৎপাদন বাড়িয়েছে এবং 80টা বন্দে ভারত সেখানে তৈরি হচ্ছে।
পশ্চিমবঙ্গে। আমি আবারও বলছি, আমাকে তুমি বলো আমি তো 2011 থেকে 2026-এ দিচ্ছি। কতগুলো ভারী শিল্প, এই তো কতগুলো দিচ্ছি। এমপ্লয়মেন্ট জেনারেশন এখানে হয়েছে? শোনো, তুমি তো একটা শুনেই এত আমি কি প্রশ্ন বলবো? করছো। বিড়লা ওপাস পেন্ট, আলোচনাটা সিঙ্গুর বিড়লা নিয়ে ওপাস হচ্ছে। পেন্ট হ্যাঁ। কোথায় হয়েছে? খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল শঙ্কুদেব পণ্ডা। 1500 কোটি। শুনুন, আমার শঙ্কুদেব বক্তব্য- পণ্ডা। আচ্ছা, বোঝা গেছে, 86 শুনুন। একরে। আমার- তথ্য নেবে না। আমার বক্তব্য শঙ্কুদেব হচ্ছে, বক্তব্য রাখবে, সিঙ্গুরে কিন্তু শঙ্কুদেব মমতা সিঙ্গুর নিয়ে বন্দ্যোপাধ্যায় বক্তব্য না। বলেছিলেন যে 56,000 বেশ, আমি এবার recruitment প্রদীপ্ত থেকে দিয়েছে। থামালাম। শঙ্কুদেব পণ্ডা। TCS 56,000 রিক্রুটমেন্ট আচ্ছা, দিয়েছে। থামান, শঙ্কু। থামান ওনাকে। আরে তুমি তো আমার সময় বলে গেলে, তথ্য নিতে শিখতে হবে তো। শুনুন, আপনি শঙ্কু। শুনুন, চিৎকার তথ্য না শুনুন। করে তথ্য আরে দিলে শুনুন তো হবে না। ভাই। TCS এ আপনি ছিলেন না 56,000 2021 চাকরি। সিঙ্গুরে, আমি ছিলাম, না, শুনুন না। কে বলেছে? তুমি আচ্ছা, ছিল। শুনুন না, শুনুন তাহলে না। ভাঙার জন্য আরে, ও শুনুন দায়ী। না। প্লিজ। ভাঙার আরে, জন্য ও দায়ী। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়কে থামাচ্ছি। হ্যাঁ, শুনুন, আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট করে বলেছিলেন যে 400 একর জমি ফিরিয়ে দিন, বাকি জমিটাতে আমরা শিল্প করব, আমরা করে দেখাবো। 400 একর জমি তিনি ফেরালেন, তাতে চাষ হলো না, শিল্প একটা জমিতেও আর হলো না। ওখানে একটা জ্যান্ত সব মৃতদেহ তৈরি করেছেন উনি, শুধুমাত্র রাজনীতিকে টিকিয়ে রাখবার জন্য। আমার প্রশ্ন ওনার কাছে, যে উনি আজকে 15 বছর ক্ষমতায় থাকতে গেলেন, উনি সিঙ্গুরের যে এক্সেস জমি, যেটা বাইরে 400 ইতিমধ্যে একরের অ্যাগ্রো বাইরের ইন্ডাস্ট্রিয়াল জমি, পার্ক সেই হয়েছে, জমিতে কোন আরো শিল্প কাজ নিয়ে 77 আসছেন? রেকর্ড নিয়ে আরো কোন এগোবে, শিল্প? এবং আমি সেখানে জানতে চাই। ইতিমধ্যে তুমি 9.2 আমাকে বলো যে একটা 9.2 অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটার প্রতি আমি বলছি সেটাতে একটা ভারী শিল্প বলে তুমি মনে করো একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক? কত হাজার সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়? ভারী শিল্প নিয়ে এখানে সিঙ্গুর নিয়ে কথা তুমি হবে। সিঙ্গুরে কি যখন আমি হয়েছে? ভারী শিল্প নিয়ে বলছি, তখন তুমি সিঙ্গুরে আসছো। যখন সিঙ্গুর নিয়ে বলছি, তখন আবার ভারী শিল্প। না, আমি বলছি সিঙ্গুর নিয়ে একবার নয় 1000বার আসতে হবে। তার কারণ এই সিঙ্গুরে ভারী শিল্পের সম্ভাবনা ছিল, এই সিঙ্গুরে এমপ্লয়মেন্ট জেনারেশনের বিপুল সম্ভাবনা ছিল, এই সিঙ্গুরকে কেন্দ্র করে একটা যাবতীয় অর্থনীতি যেখানে বদলে যেতে পারতো, সেখানে একটা সম্ভাবনার অপমৃত্যু হয়েছে। শুধু তাই নয়, এই 1000 একরের জমি ফিরিয়ে দেওয়ার পরে সেখানে কত শতাংশ জমিতে চাষ হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো প্রদীপ্ত মুখোপাধ্যায়কে সেখানে গিয়ে একবার দেখে আসতে। হ্যাঁ, শঙ্কুদেব পণ্ডা শেষ করে দেখুন, আমি আরো স্পেসিফিক্যালি বলবো, শুধু হিঙ্গুর হয়, নিয়ে বলতে দাও, সিঙ্গুর নিয়ে বলতে বলতে দাও, সিরিয়াস বলতে দাও, বলতে দাও। সিঙ্গুরের রায়টাকে তোমরা কি থামাবেন। বলছো? আর বাকি আচ্ছা, ক্ষেত্রে তো আমার তথ্য বক্তব্য দিয়ে হচ্ছে বললাম শুধু যে সিঙ্গুর। অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল দাদা, পার্কের এটা জন্য নিয়ে আমি একটাই বলতে বলবো 9.20 লোককে। crore আপনারা যদি already না invested থামান, এর জন্য একটা এই proposal দিয়ে দেওয়া অসভ্য হয়েছে। কমিটি দিয়ে চোখ অসভ্য করতে লাগে, কমিটি একটাই করে বলতে বলো। শঙ্কুদেব সিঙ্গুরে পান্ডা, ঢুকবেন, আমার মানুষ সময় করবেন, শঙ্কুদেব বললি পান্ডা, আপনি জমি চুরি করবেন। এভাবে সোজা নিয়ে নেওয়া যায় না, আমি তোমাকে থামাচ্ছি। হ্যাঁ, আমি একবার দেখুন, যাদের জন্য আমরা এই আলোচনাটা করছি সেটা তো সিঙ্গুরের বাসিন্দারা। তারা তো প্রত্যাশা করেছিলেন যে তারা শিল্প পাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরেও প্রত্যাশা ছিল। তারা আজকে কি বলছেন দেখুন। কেউ করবে না, তার কারণ কারই ক্ষমতা নেই। যে আমাদের প্রধানমন্ত্রী, সে তো এখানকার লোক নয়, সে এখানে দেখবেও না। এখানে মমতা পাওয়ার নিয়ে বসে আছে, এ তো এখান থেকে তুলে দিয়েছে। আর যাদের সঙ্গে জেল খেটে নু, এক সিটে হসপিটালে ভর্তি হয়ে মার খেয়ে হসপিটালে ভর্তি ছিল 17 দিন, তারা আজকে, সে তো মন্ত্রী হলো, তার বউ মন্ত্রী হলো, আর আমরা গরু চৈরে মরছি। আমি মিটিং যদি এখন যাই, সারা দিনটাই আমার ওখানে কেটে যাবে, তাহলে গরুগুলো কে বাড়ি নিয়ে যাবে? আমরা বাড়িতে মাত্র 2টো লোক। শিল্প হলে তো ভালো হতো, ছেলে করতো তো ভেতর কাজ। যখন সেই হচ্ছিল, কারখানা হচ্ছিল, তখন কাজে ঢুকেছিল টাটা কোম্পানিতে। হ্যাঁ, ও বন্ধ হয়ে গেল, কাজও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও তো কাঠের কাজ করে। ছোট ছেলেটা গাড়ি চালায়, 2টো ছেলে। আমার বাবাকে চাকরি করতো, বাবা চাকরি করলে ভালো হতো, আমাদের অন্তত উন্নতিটা হতো, আমাদের ভবিষ্যৎ, আমরা এখন 9-এ পড়ি, ভবিষ্যৎটাও অন্তত আমাদের উজ্জ্বল হতো। শিল্প হলে আমার একটা ভবিষ্যতে চাকরি হবে, ভালো করে পড়াশোনা করলে নিশ্চয়ই চাকরি একটা পাবো, এই জন্য ভালো হতো, চাকরি পাওয়ার জন্য ভালো হতো। এখানে সবাই ঘুরে দিচ্ছে, আর কিছু হয়নি এছাড়া। চয়ন ভট্টাচার্য, এটা হচ্ছে আমি সবচেয়ে কম সময় পেলাম, কারণ এটা নিয়ে আমাদেরই সবচেয়ে বেশি বলবার সুযোগ ছিল। এটা হচ্ছে যে এই হইচইতে ব্যাপারটা চাপা পড়ে গেল, যে শেষ যে মেয়েটি বললো ওটাই মূল বিষয় ছিল। এবং আমি শঙ্কুর কথা রেস ধরে বলি, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বিবৃতি আমার শোনার সুযোগ হয়েছিল অ্যাসাইনমেন্টের কারণে। আমি বারবারই যেটা শুনতে পেতাম, উনি বলছিলেন এসব পচা শিল্প, আমি ভালো শিল্প আনবো। ওই যে জমিটা ইউটিলাইজড হয়েছে, ওই যেটা মানে ফেরত চাইছিলেন 400 একর, ওটা বাদ দিয়ে বাকিটাতে নাকি উনি ভালো শিল্প আনবে বলেছিলেন। ভালো শিল্প এসছে কিনা সেটা তো আমার বদলে আপনিই বললেন মাননীয় সঞ্চালক। কিন্তু আমি খুব স্পষ্টভাবে জানতে চাইছি যে যারা এই বিষয়টা
সুপ্রিম কোর্ট থেকে রায়টা নিয়ে এলো, তারা কি জানতেন না যে ওই জমিতে কি হতে পারে, কিভাবে কি হতে পারে? তাহলে সদিচ্ছা পলিটিক্যাল উইল যদি থাকতো তাহলে ওখানে শিল্প হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ছিল। যে মিটিংয়ে পুরসভা ওই কাজের জন্য সিঙ্গুরে পাঠাচ্ছিল, বুলডোজার পাঠাচ্ছিল, পেলোডার পাঠাচ্ছিল, সেই অধিবেশনটায় আমি দুঃখজনকভাবে হলেও আমরা বামফ্রন্টের কাউন্সিলররা সে সময় ছিলাম, আমরা সমালোচনা করার চেষ্টা করছি, তখন থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কৃষক বিরোধী। এই যে আমাদের তকমাটা দিয়ে দেওয়া হয়েছিল, আজকে মিথ্যাচারটাও ধরা পড়ে গেছে। আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে পশ্চিমবাংলায় সেদিন সিঙ্গুর যদি হতো তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু পকেটে চাবিটা নিয়ে চলে যেতেন না কারখানাটা কিন্তু পশ্চিমবঙ্গেরই কাজে লাগতো। সেটা তো বাম সরকারের ব্যর্থতা যে সেখানে একটা দেখুন, একটা খুব পরিষ্কার কথা, টাটা কারখানা হয়ে যাবার পরেও সেটাকে যদি শেষ পর্যন্ত দিনের আলো দেখাতে না পারা। কি ঘটনা ঘটেছে সিঙ্গুরে কারখানা চত্বরে হামলা হয়েছে, আমি সব বুঝলাম, তারপরে একটা প্রায় 90% হয়ে যাওয়া কারখানাকে যদি উড়িয়ে দিতে হয় সেটা বাম সরকারের ব্যর্থতা। সেগুলো আপনারা জানেন, বেশ, আর এরই মধ্যে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্র সচিবকে, আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিবের জন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ। অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নিতে কমিশনের তরফে নির্দেশ এসেছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকেও প্রশিক্ষণ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিসের জন্য প্রশিক্ষণ, নির্দেশিকাটি কি বলা হয়েছে, রুমা পাল আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। রুমা, দেখো, যেটা ভিন রাজ্যে অর্থাৎ যে এখন নির্বাচন রয়েছে সেখানে কিন্তু অবজারভার করে যাতে নিয়ে যাওয়া হয় এবং সেক্ষেত্রে ট্রেনিং রয়েছে 5 এবং 6 ফেব্রুয়ারি রয়েছে ট্রেনিং রয়েছে দিল্লিতে। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে একদম 10 জন আইপিএস এবং 15 জন আইএস রয়েছেন তাদেরকে কিন্তু ওই ট্রেনিং নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র সচিবের নাম রয়েছে জগদীশ প্রসাদ মিনা এবং অন্যদিকে অবশ্যই প্রবীণ কুমার ত্রিপাঠী, তিনি হচ্ছেন হাওড়ার সিপি এবং অন্যান্যদের সচিবরা রয়েছেন তাদের নাম রয়েছে। এবং সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে 4 বার কিন্তু রাজ্যকে বলা হয়েছিল তালিকা পাঠাবার জন্য, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কোনো তালিকা পাঠানো হয়নি এবং তারপর কিন্তু কমিশন একটা তালিকা পাঠিয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যেখানে হচ্ছে 15 জন আইএস রয়েছেন এবং 10 জন আইপিএস রয়েছেন তাদেরকে কিন্তু 5 এবং 6 ফেব্রুয়ারি দিল্লিতে যে অবজারভারদের ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং নিতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, যেহেতু একদম বিধানসভা নির্বাচন রয়েছে কয়েকটি রাজ্যে এবং আগামীতে বেশ এক দু মাসের মধ্যেই, সেক্ষেত্রে তাদের সেখানে কিন্তু অবজারভার করে নিয়ে যাওয়া হবে এবং সেই কারণে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেই কারণেই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে এবং অবশ্যই তাদেরকে 5 এবং 6 ফেব্রুয়ারি যে ট্রেনিং রয়েছে সেখানে কিন্তু যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে রাজ্যের তরফ থেকে 4 বার কিন্তু এরকম রিমাইন্ডার দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যের তরফ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি, কোনো তালিকা পাঠানো হয়নি এবং এখন যে তালিকা পাঠানো হবে কিনা সেটাই এখন সবথেকে বড় ব্যাপার, কারণ এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র সচিবের নাম রয়েছে। এই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে স্বরাষ্ট্র সচিবকে তারা কি এরকমভাবে অবজারভার হিসেবে ট্রেনিংয়ে ডাকতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে কমিশনের একটা লিস্ট থাকে এবং সেক্ষেত্রে লিস্টের মধ্যে পরপর যে সমস্ত আইএস এবং নাম রয়েছে, পরপর আইপিএসদের নাম রয়েছে, সেই হিসেবেই পাঠানো হয়েছে, আলাদা করে কোনো স্বরাষ্ট্র সচিব বা এই ভেবে কিন্তু পাঠানো হয়নি, এমনটাই কিন্তু কমিশনের বক্তব্য। বেশ, এই যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় একেবারে স্বরাষ্ট্র সচিবের নাম রয়েছে, হাওড়া সিপির নাম রয়েছে, যাদের পর্যবেক্ষক হিসেবে 5 তারিখ এবং 6 তারিখ দিল্লিতে প্রশিক্ষণ রয়েছে। ভিন রাজ্যে নির্বাচনের জন্য অবজারভার চেয়ে রাজ্যকে অন্তত 4 বার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, রাজ্যের তরফে কোনো তালিকা পাঠানো হয়নি। এরপর কমিশনে প্রকাশিত তালিকায় খোদ স্বরাষ্ট্র সচিবের নাম, যাদের নিয়ে পর্যবেক্ষকদের নিয়ে 4 এবং 5 এবং 6 তারিখ দিল্লিতে একেবারে ট্রেনিং হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ বিশ্বনাথ দা, তার আগে 2 তারিখ কিন্তু কমিশনের সঙ্গে তৃণমূল নেত্রীর একেবারে বৈঠক রয়েছে। প্রথমত বলবো যে ইলেকশন কমিশন যে কোনো কর্মী চাইতে পারে এবং রাজ্য সরকার কাছে যদি সেই কর্মী চায় তা রাজ্য সরকার দিতে বাধ্য, সংবিধান একদম বাধ্য শব্দটাই বলা আছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি, এবার 4 বার চিঠি দিয়ে মানে আইএস আইপিএস অফিসারদের নাম পাইনি অবজারভার হিসাবে। এর আগে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু একাধিকবার স্বরাষ্ট্র সচিবের নামও থাকতে পারে, একেবারে যে কোনো কাউকে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হয়তো ডেটা, আমার ধারণা যে পুরনো তথ্য অনুসারে হয়তো উনি অন্য কোনো পোস্টে তখন ছিলেন, সেটাকে কনসিডার করা হয়েছে। নর্মালি সেক্রেটারিয়েট পোস্টে যারা থাকেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়,
যেহেতু ডিপার্টমেন্টগুলো পরিচালনা করেন। কিন্তু আমার ধারণা যে যেহেতু রাজ্য সরকার কোনো তথ্য দেয়নি, তাই পুরনো তথ্যের উপর ভিত্তি করে তার নাম হয়তো এসছে। কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে একাধিক ইস্যুতে কিন্তু নন কোঅপারেশন, একেবারে নন কোঅপারেশন। প্রদীপ্ত দা। আইন থাকলে আইনের এসেন্স বলেও আছে, এখনো অবধি নন কোঅপারেশন নিয়ে একটা শব্দ মানে কি বলছো? ইসিআই বলেনি, বরঞ্চ একজনও সবথেকে ER বলেছে FIR যে হলো না। ইসিআই সবথেকে বলেছে পুরো পশ্চিমবঙ্গ ব্যবস্থাটা সংবিধান এগিয়ে হাতে করে চলছে। ভাঙচুর করেছিলেন তো? এরা ইসিআই বলছেন নাকি সংবিধান কোনো হাতে করে ভালো কাজ বিধানসভা করেছে, ভাঙচুর করেছে। পশ্চিমবঙ্গে এরকম তথ্য দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে রাজ্য যাচ্ছেন, সরকারকে সেটাও কোনোভাবে non-cooperate নিয়ন্ত্রণ করতে। করতে না পেরে উনি কোনো আমাদের রকম সব থেকে করবেন না। বড় অফিসারদের এভাবে উনি নিয়ে যখন যাচ্ছে। একটু আগে আইন বলছিলেন শৃঙ্খলা না, নিয়ে আমার কথা বেলায় হচ্ছে, আমার সেই বেলায় আইন কোনটা? শৃঙ্খলা আমার নিয়ে কথা বক্তব্য বলতে হচ্ছে গেলে রাজ্যের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র সচিবকে নিয়ে চলে যাবে। সরাসরি আমি সাংবিধানিক পোস্টে থেকে ইলেকশন কমিশন ঘেরাও করবেন বলেছিলেন বেশ করবে, এবং সরাসরি বলছে বেশ করেছে, বেশ করবেন, বলেছেন বেশ করেছে। করবেন। উনি বলছেন আবার শুনুন, করবেন। উনি এখানে বসে আবার বলছেন করবেন। গণতান্ত্রিক মুখ্যমন্ত্রী অধিকার ইলেকশন রক্ষার কমিশনকে জন্য অ্যাটাক করে বেশ করেছে। আবার এদের রেখে ক্ষমতায় নির্বাচন হবে। পরিষ্কার কথা, বিজেপি তৃণমূল দুজনেই সংবিধান মানে না। আপনারা এই যে মানেন? খুব পরিষ্কার, আমরা তো তোমরা মানি, শ্মশানে আমরা তো শান্তি মানি। করেছিলেন। খুব নির্দিষ্ট তোমরা ভাবে CPM এর কাছে সংবিধান নির্দিষ্ট ছিল। ভাবে দেশের পতাকা আপনারা আমরা বলেন নির্দিষ্ট বন্দুকের ভাবে নলি বলে ক্ষমতার রাখছি, উৎস। এই সংবিধান না আপনারা মানার জন্য বন্দুকের নলের আগামী দিনে জন্য খুব করেছেন। চড়া মূল্য দিতে হবে মমতা বন্দুকের ব্যানার্জিকে, দেশের সংবিধান খুব মানে। চড়া মূল্য দিতে এটা হবে বিশ্বাস মমতা ব্যানার্জিকে। করতে এটাই হবে। আমরা এখানে দাঁড়িয়ে বলে গেলাম পার্টির পক্ষ থেকে। সিনিয়র লোক, কিছু বলা যায় না। বিশ্বনাথ দাও হাসছেন আপনার কথা শুনে যে বামপন্থীরা নাকি সংবিধান মানে। প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমি সময় শেষ। আবারও বললাম, সরকারকে নিয়ন্ত্রণ কোনোভাবে করতে পারছে না সাংবিধানিকভাবে। আরে সরকার সরকারকে সাংবিধানিকভাবে নিয়ন্ত্রণ কাজ কেন করছে, কিন্তু কেন্দ্র সরকার সরকার তো চাইছে অগ্রাহ্য করে যে এক এক করে আইন কারুর কথা শৃঙ্খলা দর্শক শুনতে পাবে না। যিনি, হ্যাঁ। যিনি আইন শৃঙ্খলা অগ্রাহ্য রক্ষার করা তো জন্য ঠিক আইন নয়। শৃঙ্খলা দায়বদ্ধ, রক্ষিত কিছু তাকে হবে না। তুলে করাও তো নেবে। ঠিক নয়। বারবার তখন এই প্রশ্ন বোঝাই তুলছে যাচ্ছে, মুখ্য সচিব তখন ভুল বোঝাই বলছে যাচ্ছে কিভাবে এখানে আইন minimum শৃঙ্খলা value মানবেন না। রক্ষাটা এটা তো হতে পারে না। আরো ত্বরান্বিত এটা তো হতে করতে পারে না। চাইছে এই ইসিআই। যখন ইসিআই এবং বলছে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ ঘটনাটা তো সরকার সব পুরো থেকে গড় নাকি ভালো বুঝিয়ে কাজ দেওয়া করেছে। নিঃসন্দেহে এইবারে আমি বলছি এক কমিশনের তরফে এই যে তালিকা প্রকাশ করা হয়েছে, যে তালিকায় স্বরাষ্ট্র সচিবের নাম আছে, এখন দেখার বিষয় 2 তারিখ বিকেল 4টেই নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল নেত্রীর যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে আবার এই প্রসঙ্গ ওঠে কিনা আমাদের সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।